ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वरः गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। आजकेर स्मृतिसभार सभापति पूजनीय स्वामी गौतमानंदजी महाराज, मंचे उपविष्ट स्वामी सुहितानंदजी महाराज, स्वामी भजनानंदजी महाराज, स्वामी गिरीशानंदजी महाराज, स्वामी ज्ञानव्रतानंदजी, स्वामी आत्मप्रियानंदजी, डॉक्टर गौरदास एवं आजकेर এই সভায় উপস্থিত শ্রদ্ধেয় सन्यासीबृंद, श्रद्धेया प्रव्राजिकागण, श्रद्धेय भक्तमंडली एवं अवश्य अत्यंत स्नेहेर तरुण सन्यासी एवं ब्रह्मचारी बृंद, आज एक असाधारण व्यक्तिर स्मृतिसभा, ताते स्मृति तर्पण करते बला हयेछे आमाके। खूब कठिन काज। अनेक समय स्मृतिचारण करते गेले आत्मस्मृति मुख्य हय, जार स्मृतिचारण तिनि हये जान गौण। तथापि आदेश जखन हयेछे तखन स्वाभाविकभावेई आमाके किछु बोलते हबे। स्वामी स्मरणानंदजी आज एमन एकटी नाम जे व्यक्तिटिर अनन्य साधारण जीवनेर कयेकटी झलक पाওয়ার জন্য संबाद माध्यमे प्रतियोगिता शुरू हये गेছে। प्रधानमंत्री स्वयं संबादपत्रे अवश्य भारतेर विभिन्न भाषाय स्मरणानंदजी के स्वरचित प्रबंधेर माध्यमे श्रद्धांजलि ज्ञापन करेছেন। पश्चिमबंगेर मुख्यमंत्री थेके शुरू करे भारतेर राष्ट्रपति पर्यन्त, साधारण नागरिक थेके शुरू करे राज्यपाल पर्यन्त, धार्मिक संगठनेर साधारण सन्यासी थेके शुरू करे दालाई लामा पर्यन्त सबाई श्रद्धा जानाচ্ছেন, कुर्निश करছেন এই महान आत्माके। स्मरणानंदजी एमन एकजन व्यक्तित्व जिनि खूब लो प्रोफाइल छिलेन, सदा प्रसन्न, आपातभावे एकटी आटपौरे व्यक्तित्व, कथार माझे प्रायই रसिकता करेन। এই অতি সাধারণ মানুষটির ভেতরে কি সেই রহস্য লুকায়িত ছিল, লুকায়িত আছে, যে জাতি ধর্ম নির্বিশেষে আজ অনেকেই কুর্নিশ করছেন এই মানুষটিকে। কি সেই গুণ বা বৈশিষ্ট্য যা তাকে অসাধারণ করে তুলেছে? তার চলন বলন জীবনের পরতে পরতে ছিল নিরেট সাধুত্ব, তার মধ্যে ছিল না চমকদারি দেখতদারি, ছিল শুধুই সরলতা আর সততা, আপাদমস্তক সাধুগিরি। এটি সেই রহস্য যা ওকে সবার কাছে এত প্রিয় অথচ শ্রদ্ধেয় করে তুলেছিল, বলা যেতে পারে অসাধারণ করে তুলেছিল। কখনো সখনো দুঃখ হয়েছে এই ভেবে যে শেষের কয়েক মাস হয়তো তিনি অনেক কিছু বলতে চাইতেন, কিন্তু সব কথা বলতে পারতেন না বার্ধক্যজনিত অসুখের জন্য। তথাপি খুব আশা করেছিলাম মহারাজ ভালো হয়ে উঠবেন, আরও কয়েক বছর মহারাজকে পাবো আমরা আমাদের মাঝে। ট্র্যাজিক মোমেন্টসগুলোই মানুষের মধ্যে কাব্যস্পৃহা জাগানিয়া উপাদান। তাই কাব্যিক ভাষায় বলতে ইচ্ছা করে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে, যেতে নাহি দেব তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। সবাইকে ফাঁকি দিয়ে একটা গ্র্যান্ড প্ল্যান করে যেন বিদায় নিলেন, কাউকে জানতেও দিলেন না তিনি। প্রাণ ভরে ভবতারিণীর দর্শন, কামার পুকুরে ঠাকুরের দর্শন, জয়রামবাটিতে মায়ের দর্শন করে মা ভবতারিণী, শ্রী শ্রী ঠাকুর এবং আমাদের মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সোজা গিয়ে হাসপাতালে ভর্তি হলেন ওদের প্রিয় সন্তান জয়রাম। তখন কেউ জানতেন না যে তিনি আর ফিরে আসবেন না, আসবেন বেলুর মঠে, তার দেহ আসবে। আমি একবার গেলাম মহারাজকে, অনেকবারই গিয়েছি, তার মধ্যে একবারের কথা বলতে ইচ্ছে করছে।
আমি গেলাম মহারাজকে দেখতে, দেখলাম মহারাজ সুস্থ হয়ে উঠছেন। মহারাজকে তখন নরেন্দ্রপুরে নিয়ে আসা হয়েছে। মহারাজকে সে কথা বললাম, সবাইকে চমকে দিয়ে মহারাজ আমায় বললেন, তিনি বললেন, আই এম গেটিং ওয়েল স্লোলি। এরপর সেবকরাও খুশি, মহারাজ ভালো হয়ে উঠছেন, সবাই খুশি। কিছুদিন পর আবার সেটব্যাক, পিয়ারলেসে নিয়ে যাওয়া হলো। পিয়ারলেস থেকে সেবা প্রতিষ্ঠান। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ। প্রধানমন্ত্রী এলেন, কিন্তু কোথায়? মহারাজ কি সত্যি সেদিন জানতে পেরেছিলেন যে দেশের প্রধানমন্ত্রী তাকে দেখতে এসেছিলেন? জানি না, কিন্তু নির্ভুল ক্যালকুলেটেড মুভ। ঠাকুরের জন্মোৎসব শেষ, সাধারণ উৎসব হয়ে গেল, অচি পরিষদের মিটিং ইত্যাদি শেষ হলো, বছর এক অর্থে প্রায় শেষ। ঠিক সে সময় সন্ধেবেলায় 26শে মার্চ মহারাজ ইহলীলা সাঙ্গ করে চলে গেলেন। ঠাকুরের প্রতিমাটির নবকলেবরের সময় এসেছে বোধহয়। প্রেসিডেন্ট হলেন ঠাকুরের প্রতিমা। এ প্রসঙ্গে একটি সুন্দর ঘটনা বলি। আমাদের নবম অধ্যক্ষ মাধবানন্দজি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গিয়েছেন সারগাছিতে প্রেমেশানন্দজির সাথে দেখা করতে। প্রেমেশানন্দজি মাধবানন্দজিকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। মাধবানন্দজি আপত্তি জানাতেই প্রেমেশানন্দজি বললেন, আমি ঠাকুরের নতুন প্রতিমাটিকে প্রণাম করলুম। মাধবানন্দজি আবার প্রেমেশানন্দজিকে প্রণাম করে দুহাত জোর করে বললেন, কি বলেছিলেন তিনি? তিনি বলেছিলেন, যদি তাই হয় তবে দিন সেই প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে, প্রাণের সঞ্চার করে। গুরু পূজা নিরন্তর চলছে, শুধু প্রতিমার পরিবর্তন হচ্ছে। নূতন প্রতিমার আগমন অপেক্ষায় আমরা রয়েছি। শ্রীরামকৃষ্ণ নিত্য প্রবহমানা এক ভাব গঙ্গা। প্রেমেশানন্দজির ভাষায় সেটি এক বিশেষ ভাব, বিশেষ ভঙ্গিমায় অরূপ সায়রে লীলালহরী। রামকৃষ্ণ পরিমণ্ডলের সেই ষোড়শ লীলালহরী অসীমের ক্রোড়ে লীন হয়ে গেছেন। সপ্তদশের আগমন অপেক্ষা। এই সন্ধিক্ষণে আসুন আমরা স্বামী স্মরণানন্দজি স্মরণ মনন করি, অনুধ্যান করি, প্রণাম করি সেই মহাত্মাকে, স্বামী স্মরণানন্দ। তিনি তো এখানেই আছেন, তিনি কোথায় গিয়েছেন? চোখ বুজে দেখুন, আমার আপনার হৃদয়ে জল জল করছে নামটি, জল জল করছে ব্যক্তিত্বটি। ব্রাইট লাইক এ লাইট হাউস অ্যান্ড টল লাইক এ টাওয়ার। স্মরণানন্দজি নিজেকে প্রেসিডেন্ট বলে ভাবতেন না, ভাবতেন তিনি ঠাকুরের সেবক। আমাদের সঙ্গে প্রেসিডেন্টের কথা শেষ কথা। তাই স্মরণানন্দজিকে কোনো সময় দেখিনি চট করে কোনো সিদ্ধান্ত নিতে। এ প্রসঙ্গে স্মরণানন্দজিকে যতবার আমি দেখেছি, আমার বারবার করে কেন জানি না মনে হয়েছে স্বামী ব্রহ্মানন্দজির কথা। সিদ্ধান্ত নিতেন, দৃঢ় নিশ্চয় সিদ্ধান্ত নিতেন, কিন্তু বহু লোককে পরামর্শ করে, বহু চিন্তা ভাবনা করে তারপরেই একটি সিদ্ধান্ত বেরিয়ে আসতো, প্রাতঃস্মরণীয় আমাদের সবার প্রিয় স্বামী স্মরণানন্দজির কাছ থেকে। অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত দিতেন, আর খুব পজিটিভ ব্যক্তিত্ব ছিলেন, খুব পজিটিভ ব্যক্তিত্ব ছিলেন স্বামী স্মরণানন্দজি। ও নিজের সিদ্ধান্ত নয়, ট্র্যাডিশনই তার কাছে শেষ কথা। মঠের প্রাচীন গাছগুলোর ডালপালা পর্যন্ত কাটলে উনি অসন্তুষ্ট হতেন, তার মরমী মন ব্যথিত হতো। হয়তোবা উনি উপলব্ধি করেছিলেন যে এরা সাধারণ বৃক্ষ মাত্র নন, পূর্বজন্মে ওরা বড় সাধক ছিলেন। আরেকটি কথা, অত্যন্ত ব্যক্তিগত কথা, খানিকটা দ্বিধা হচ্ছে বলতে, তবু বলি। ওর ভূগোল সম্পর্কে অদ্ভুত প্রখর জ্ঞান ছিল। আমার মনে পড়ে 1987 সালের একটি কথা। মঠে এসেছি,
পূজনীয় জয়রাম মহারাজ তখন সারদাপীঠের সম্পাদক। মহারাজ তখন কথায় কথায় নেফার ভৌগোলিক বিবরণের কথা জিজ্ঞেস করছেন আমাকে। আমি সদুত্তর দিতে পারছিলাম না। দেখলাম মহারাজ নেফার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ সব জানেন। ওর ভূগোলের জ্ঞান দেখে, ইতিহাসের জ্ঞান দেখে অনেকেই আশ্চর্য হতো। আমি আরও এক দুটো কথা বলতে চাই, যেটা নেহাতি আটপৌরে, নেহাতি সাধারণ, কিন্তু আমার জন্য অত্যন্ত সাধারণ। আমাদের একটি কেন্দ্র, সেই কেন্দ্রটি গড়ে তোলবার জন্য বিপুল অর্থের প্রয়োজন। বহু বিনিদ্র রজনী যাপন করেছি সে কথা ভেবে। মহারাজের কাছে গিয়েছি, মহারাজকে গিয়ে বলেছি, মহারাজ এত টাকা আসবে কোত্থেকে? মহারাজ মৃদু হাসলেন। মৃদু এসে তিনি সেদিন কি বলেছিলেন? তিনি বলেছিলেন, এটি আমারও নয়, তোমারও নয়, যার তিনি নিশ্চয়ই এই অর্থের ব্যবস্থা করে দেবেন। তারপরে আবার ওর যে ইনইমিটেবল স্টাইল, অননুকরণীয় স্টাইলে তিনি বললেন যে, দেখো, ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে, কিন্তু ঠাকুরের কাছে প্রার্থনা করবে, ঠাকুর কি শুনবেন? তিনি তো খুব উচ্চ অবস্থায় সমাধিস্থ, তার কানে কি সেই প্রার্থনা যাবে? স্বামীজির কাছে যাবে, এত জ্যোতিচ্ছটা, জ্যোতির্বর্তে তিনি রয়েছেন, সেখানে পৌঁছতে পারবে? একটা কাজ করো, মায়ের কাছে যাওয়া যায় খুব সহজে, মাকে গিয়ে বলবে, মা নিশ্চয়ই ব্যবস্থা করে দেবেন। আমি জানি না এই সাধারণ কথাটি কিভাবে অসাধারণ হয়ে ফলে গিয়েছিল। সেই কেন্দ্র চালু হয়েছে, সেই কেন্দ্রের সমস্ত টাকা এসেছে হয়তোবা মাতা ঠাকুরানীর কৃপায়, হয়তোবা মহারাজের আশীর্বাদে। আরেকটি সাধারণ কথা, এটি আমার একান্ত ব্যক্তিগত কথা, হয়তো আপনারা সেই জন্য আমায় ক্ষমা করবেন। আমার পায়ে একটা ইমপ্ল্যান্ট বসেছিল নি অপারেশনের সময়, তো তখন সেই ইমপ্ল্যান্টটি খুলতে হবে, ডাক্তার ডেট দিলে। আমি মহারাজকে গিয়ে বললাম, মহারাজ কালকে আমি সকালে সেবা প্রতিষ্ঠান যাব, আমার নিতে একটা ইমপ্ল্যান্ট আছে, ওটি খুলতে হবে। তা ডাক্তার বলেছেন আজকে রাত্রে অবজারভেশনে রাখবেন, কাল সকালে আমি চলে আসব। মহারাজ বললেন, কেন কাল সকালে? তুমি আজকে সন্ধ্যার আগেই চলে আসবে। আমি বললাম, ডাক্তার বলেছেন অবজারভেশনে রাখবেন, তুমি আজকে সন্ধ্যার আগেই চলে আসবে। আমার ইমপ্ল্যান্ট খোলা হলো, এবং তারপরে আমি যখন ক্লোরোফর্মের যে প্রভাব তার থেকে বেরিয়ে এসেছি, ডাক্তারবাবু এলেন, সার্জন এসে বললেন, মহারাজ বসে আছেন কেন? আমি বললাম, কেন? না, আপনার ছুটি হয়ে গেছে, আপনি চলে যান মঠে। তো দেখলাম যে মহারাজের যে সাধারণ ব্যাপারে এই ধরনের একটি অসাধারণ মন্তব্য, সেটি বলবার নয়। তিনি কত বড় মহাপুরুষ ছিলেন বলতে দ্বিধা হয়, তথাপি বলি, মহারাজের মায়ের দর্শন প্রায়ই হতো। মহারাজ বলতেন না, কখনো কখনো কোনো কোনো প্রিয় সেবককে বলেছেন, বলেই আবার বলেছেন, এটা কোথাও বলো না, কেউ যেন না জানে। মহারাজের অন্যান্য দেবদেবীর দর্শন ও তীর্থক্ষেত্রে বিভিন্ন সময় হয়েছে, কিন্তু কোনো দিন মহারাজকে আমরা এ কথা উল্লেখ করতে দেখিনি। এত একজন সাধারণ, অসাধারণ হয়েও একজন সাধারণ মহাপুরুষ আমাদের মধ্যে ছিল। এবং আজকে যখন মহারাজ আমাদের মধ্যে নেই, খুব কষ্ট হয়, খুব কষ্ট হয়। জানি না, সন্ন্যাসীর দেহ, সন্ন্যাসীর আত্মা নির্মুক্ত, সন্ন্যাসী নির্মোহ। তথাপি একটি ছোট্ট ঘটনা বলতে ইচ্ছে করছে, যে অখণ্ডানন্দজির শরীর গিয়েছে বেলুর মঠে, ভান্ডারা হবে, বিরাট ভান্ডারা। তা অখণ্ডানন্দজির চেলা থেকে শুরু করে সবাই খুব আনন্দে মশগুল, খুব আনন্দ করছে, ভান্ডারা হবে, বিরাট করে ভান্ডারা হবে। একদিন মহাপুরুষ মহারাজ ওদের ডাকলেন, ডেকে বললেন যে, তোমরা দেখছি খুব আনন্দে মাতোয়ারা, তোমাদের কষ্ট হচ্ছে না, দুঃখ হচ্ছে না? এত বড় একজন মহাপুরুষ, একজন এত বড় ব্রহ্মজ্ঞ পুরুষ পৃথিবী ছেড়ে চলে গেল, আর তোমরা আনন্দ করছো? তোমাদের কি সবারই ব্রহ্মজ্ঞান হয়ে গেছে?
তোমাদের কি সবারই এই অনুভূতি হয়েছে যে তোমরা নির্মোহ, তোমরা মোহের ওপারে চলে গেছো? যতক্ষণ না যাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কষ্ট খানিকটা হয় বটে, আমাদেরও কষ্ট হচ্ছে, অনেকেরই কষ্ট হচ্ছে। মহারাজ যাকে আমরা এত ভালোবাসতাম, এত শ্রদ্ধা করতাম, এত বেশি চাইতাম, বহু প্রার্থনা করেছিলাম হয়তো আমাদের অনেকেই ঠাকুরের কাছে যে মহারাজ আরও বেশ কিছুদিন আমাদের মাঝে থাকুন, মহারাজ ফিরে আসুন সেবা প্রতিষ্ঠান থেকে। আবার সেই মহারাজ সেই হুইল চেয়ারে যাবেন মন্দিরে, এর সঙ্গে কথাবার্তা বলবেন, ট্রাস্টি মিটিংয়ে তিনি প্রিসাইড করবেন, এসব আমরা দেখতে চেয়েছিলাম। কিন্তু ঠাকুরের ইচ্ছা অন্যরূপ ছিল। কিন্তু দুঃখ হয় এটি অকপটে স্বীকার করতে কোনো দ্বিধা নেই। সবশেষে আর কি বলবো, মহারাজকে প্রণাম জানাই, অসংখ্য প্রণাম জানাই। আজকের দিনে আমার স্থির বিশ্বাস মহারাজ আমাদের প্রণাম গ্রহণ করবেন, আমাদের আশীর্বাদ করবেন। মহারাজকে ওই যে বলছে না যে সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, ইংরেজ কবি বলছেন। তো যখন খুব দুঃখ হয়, যখন ট্র্যাজিক মোমেন্টস জীবনে আসে, তখন কাব্য করতে ভালো লাগে। তাই আসুন মহারাজকে আমরা শ্রদ্ধা জানাই, আমরা প্রণতি জানাই কবির ভাষায়। হয়তোবা সেই কথাগুলো মহারাজের অত্যন্ত প্রিয় ছিল। আমরা বলি সবাই, মহারাজকে উদ্দেশ্য করে বলি, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নাই, তুমি আছো মন বলে তাই। সবশেষে পরম পূজনীয় স্বামী গৌতমানন্দজি মহারাজ, যিনি অন্তর্বর্তীকালীন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন, তাকে তার পাদপদ্মে শ্রীচরণ কমলে আমি প্রণাম জানাই, অসংখ্য প্রণাম জানাই। আর তাকে প্রণাম জানিয়ে আমি আমার স্মৃতিতর্পণ শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার, প্রণাম।